হৃদ তিলের দিকে ঘুরে বলল, তিলের হাতটা চেপে ধরে বারবার বলছে। বল, কেন ধরেছিলি সেদিন? আমি বলেছিলাম ধরতে? বলিনি তো। তাহলে কেন ধরলি? হৃদের এমন প্রশ্নে তিল কি উত্তর দেবে বুঝতে পারল না। একটা 40 দিনের বাচ্চা কেন হাত ধরেছিল সে কিভাবে বলবে? জানিস না তো, কিন্তু আমি জানি। তোর চোখ আর তোর হাতের ছোঁয়া আমাকে অস্পষ্ট করে বলেছিল, হৃদ, তুমি আমাকে কখনোই তোমার থেকে আলাদা করো না। আমি এভাবেই তোমার হাতটা আঁকড়ে ধরে এভাবেই গাছতলায় কাটিয়ে দিতে পারবো। আমার শুধু তোমার হাতের শক্ত বাঁধনটা চাই। হৃদের কাছ থেকে গল্প শুনতে শুনতে তিলের ভেজা চোখগুলো শুকিয়ে এসেছে। চোখ দুটো বড় বড় করে বলল, তাই বলেছিলাম। হুম, তাই তো বলেছিলে। তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমি মিথ্যেবাদী? তোমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চেয়েছিস? হৃদ যে এবার রেগে অন্যদিকে চলে যাচ্ছে বুঝতে পারল তিল, তাই সাথে সাথেই বলে উঠল, তারপর কি হলো হৃদ ভাইয়া? তারপর আর কি, আমার বুকের বাম পাশে ব্যথা শুরু হয়ে গেল। এমন ব্যথা যে দিনের 24 ঘন্টার মধ্যে পারলে 28 ঘন্টা তোর ক্ষেত মধ্যে ব্যস্ত। তোকে গোসল করানো, কপালে টিপ পরানো, জামা কাপড় পরানো, হিসু করলে কাঁথা পাল্টানো, কোলে নিয়ে গান শোনানো, ঘুম পাড়ানো, সব আমি করেছি। শুধু দুধটা কাকিমা খাইয়েছিল। কেন? দুধটা আপনি খাওয়াতে পারলেন না? তাহলে আর কি খেদমত করলেন শুনি? তার মানে আমি ছোট ছিলাম বলে আপনি ফাঁকিবাজি করেছিলেন? খাবি একটা থাপ্পড়? আমার সাথে মশকরা হচ্ছে? আমি তোকে কিভাবে দুধ খাওয়াবো? আমি কি মেয়ে মানুষ? তিল ঠোঁট টিপে হালকা হেসে বলল, তারপর? তারপর আর কি, এইভাবেই গরুর মতো খেটে তোকে বড় করতে লাগলাম। হঠাৎই খেয়াল করলাম তুই আর আগের মতো আমার সাথে থাকতে পছন্দ করিস না। রিমার সাথে ঘুরিস, পুতুল খেলিস, মেঝে খেলা আর কি। এটা আমার সহ্য হচ্ছিল না, কিন্তু তোকে কিছু বলতেও পারতাম না। সব সহ্য করে থাকলেও যেই দেখলাম তুই রবিনসনের সাথে খেলিস, সেদিনই আমার মাথা গরম হয়ে গেল। এমনই গরম হলো যে তোকে কঠিন শাস্তি দিতে শুরু করলাম, আর তোর প্রেমে পড়তে শুরু করলাম। প্রেমে অবশ্য সে ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম এই যে ওঠার পর। তারপর? তারপর তো তুই সবই জানিস, তবে একটা জিনিস জানিস না। কি? ছোটবেলায় পাগলামিগুলো আমি না বুঝে করেছিলাম, বয়সের দোষ বলে যেটাকে। কিন্তু ইউকে থেকে আসার পর যা করেছে সব অন্য কারণে। আমি সবসময় চেয়েছিলাম তুই আমার বিপরীতে কিছু করবি, কিছু বলবি, কিন্তু তুই এটা কখনোই করিস না। সবসময় আমি যা বলি তাই করিস। ছোটবেলা তো তাও কেউ জিজ্ঞেস করলে বলে দিতিস, কিন্তু এখন তাও করিস না। এটা আমাকে খুব বেশি রাগাতো। মনে হতো তুই একটা পুতুল। আমি কি এত দূর থেকে একটা পুতুলকে বিয়ে করতে এসছে? তাই তোর উপর ডাবল ডোজ দিয়ে চেষ্টা করেছিলাম তোকে মানুষরূপী বানানোর জন্য, আর সেইটা আমি সফল। তবে এখনো পুরোপুরি হয়নি, মনে হচ্ছে আরও টাইম লাগবে। বাট এত টাইম নেওয়া আমার পক্ষে সম্ভব না। তিল বড় আব্বুর মাথাটা উঁচু করে হৃদের দিকে তাকিয়ে বলল, জাস্ট এইটাই? কিন্তু আমার তো কখনো এমন মনে হয়নি। তোর মতো গাধিদের মনেও হবে না। দেখি সর, আমি এখনো রুমে যাব। কেন? হৃদ তিলকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে বসে পড়ল, অন্যদিকে ঘুরে বলল, এখানে আর 1 সেকেন্ড থাকলে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো। ভয়ঙ্কর কিছু মানে? যা, যা বিয়ের আগে করা অন্যায়। এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এত কঠিন অস্থিরতা তাকে গ্রাস করেছে। এভাবে ওড়না ছাড়া কেউ উপর হয়ে মাথা নিচু করে, তাও এক রুমে একই বিছানায় একটা কম্বলের নিচে এই মাঝরাতে। তিল হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি এমন হলো যে হঠাৎ করে ওনার ভয়ঙ্কর কিছু করে ফেলতে মন চাইলো? হৃদের চলে যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে কম্বলের দিকে তাকিয়ে রইল। এই গরমে উনি কম্বল গায়ে দেন কেন? আমি তো ঘেমে গোসল করে ফেলেছি। ওনার শরীরটাও কেমন গরম গরম লাগছিল। আর উনি যখন ওনার হাতটা আমার পেটে রাখলো, তখন মনে হচ্ছিল ওটা হাত না, আগুনের তাপে শক্ত হয়ে আসা পাতিলের তলা। এমন গরম হাত তো কারোর হয় না। ছেলেদের হাত কি এরকম গরম থাকে, নাকি শুধু ওনার হাতটাই এমন গরম? তিল ভাবনার রাজ্যে ডুবতে ডুবতে কম্বলটা ভাঁজ করে হৃদের রুমে চলে যাচ্ছে। তিল হৃদের রুমের কাছে যেতেই হৃদ বলে উঠল, আজ আর শীত লাগবে না তিল, তুই এখন আমার রুমে ঢুকবি না। তিল ঢুকতে গিয়েও থেমে গেল। কেন জানি আজ নিষেধের হুঙ্কার নয়, অনুনয়ের ছোঁয়া পেল। তাহলে কি মানুষটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে? তিলের ঘুম ভাঙল রিমার ডাকে। ঘুম ঘুমো চোখে চোখ মেলতেই রিমার হাসি হাসি মুখটা ভেসে উঠল। তিলকে টেনে তুলে বসিয়ে নিয়ে রিমা বলল, আমি জানতাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু প্রকাশ করতি না। মানে? আর তুই হঠাৎ এখানে কেন মিরির মা? তুই আসবি এটা তো আমাকে জানালি না। তিলের কথার উত্তর দিল রিমার বর সিকান্দার সাহেব। আমিও জানতাম না তিল আপামনি। রিমা আমাকে ঘুম থেকে তুলে বলল আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট, আর তুমি পরপর ঘুমাচ্ছ। এখনই ওঠো, না হলে কিন্তু গরম পানি মাথায় ঢেলে দেবো। আপনি বলেন এই গরমে গরম পানি দিয়ে গোসল করলে কি শরীর মানবে? ঠান্ডা পানি হলেও মানা যেত। তাই গরম পানির ভয়ে আমি লুঙ্গি পরে রিমাকে নিয়ে বেরিয়ে পড়ি।
তিল সিকান্দার সাহেবের দিকে তাকিয়ে সত্যি অবাক হলো। শ্বশুরবাড়িতে নতুন জামাইয়ের আগমন, কিন্তু লুঙ্গি পরে। তিল বলল, কার এঙ্গেজমেন্ট রে মা? কার আবার? তোর আর ভাইয়ার। আমার যে কি খুশি লাগতেছে না। আমি তো ভেবেছি আমি আর শিকা বেলি ফুলে একই ছাপার শাড়ি আর পাঞ্জাবি পরবো। কেমন হবে রে তিল? আমার এঙ্গেজমেন্ট অথচ আমি জানি না। আর এই শিকাটাকে? তিলের প্রশ্নে মন খারাপের সুরে সিকান্দার বলে উঠল, আমি আপামনি, রিয়া আমার নামে শর্ট ফর্ম করে শিকা দিয়েছে। আর ছেলেদের পাঞ্জাবিতে কি কখনো বেলি ফুল যায় বলুন তো? গোলাপ ফুল হলো একটা কথা ছিল। রিমা এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল, শিকা নামের সাথে বেলি ফুলেই চাই, বুঝেছো? এখানে আসতে না আসতেই আমার বান্ধবীর কাছে নালিশ দাও শুরু করেছো। থাকবো না আমি আর এখানে। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুই তো বাপের বাড়ি আসছিস রিমা। আর কোন বাপের বাড়ি যাওয়ার কথা ভাবছিস? তিলের কথায় রিমা জিহ্বায় কামড় কেটে বলল, আমি কেন বাপের বাড়ি যাব? শিকাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেব। সিকান্দার সাহেব আকুতি নয়নে তিলের দিকে তাকিয়ে রইল। তিল কিছু বলতে যাবে, তার আগেই দরজার ওপাশ থেকে হৃদ বলে ওঠে, রিমা, তোর হাবলুর নিয়ে এখান থেকে যা তো, আমার তিলের সাথে দরকার আছে। তোর দরকারে বাহাত ঢুকাচ্ছে কে? তুই তোর দরকার শেষ কর। তার জন্য আমাদের কেন যেতে হবে? তুই এখান থেকে যাবি, নাকি আমার হাতে তোর হাবলুরও মার খাওয়াতে চাস? বিয়ে করার আগে বোনকে বের করে দিয়েছি, তাহলে বিয়ের পর কি করবি ভাইয়া? ডেকে এনে এভাবে অপমান করলেই তো। থাকবো না আর এখানে। আজই আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। রিমা তার বরকে টানতে টানতে তিলের রুম থেকে বেরিয়ে চলে গেল। রিমা চলে যেতে হৃদ তিলের রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিল। তিলের দিকে একটা প্যাকেট ছুঁড়ে দিতেই তিল লাফিয়ে উঠল। কি এটা? আর আপনি দরজা আটকালেন কেন? হৃদ দরজা ছেড়ে তিলের সামনে থেকে প্যাকেটটা নিয়ে ছিঁড়ে ফেলল। ভেতর থেকে একটা লাল জামা বের করে তিলের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, এটা পরে নে। কেন? কথা বলবি তো থাপ্পড় খাবি। আপনি পাজি। তিলকে অবাক করে দিয়ে হৃদ বিছানায় উঠে গেল। তিলের পরিহিত জামায় হাত দিতেই তিল চিৎকার করে উঠল, আমি চেঞ্জ করছি, প্লিজ জামা ছাড়। গুড। তোর তো দেখি দিনে দিনে বুদ্ধি বাড়ছে, কিন্তু বুদ্ধির উৎপত্তি এত লেট করে করছিস কেন? স্যারের দাম কি বেড়েছে? চিন্তা করিস না। সারের দাম কি বেড়েছে? চিন্তা করিস না। আমি নয় সার কেনার টাকাটা তোকে দিয়ে দেব, তুই এককালীন কিস্তিতে আমাকে পরিশোধ করিস। তবে হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে কিন্তু শোধ দিতে হবে, বুঝেছিস? চক্রবৃদ্ধিতে কেন? সেটা তোকে পরে বলবো, এখন ঝটপট জামাটা পাল্টে নে। তিল নিজের বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে হৃদ বলে উঠল, তুই যদি ওয়াশরুমে গিয়ে জামা পাল্টাবি, তাহলে আমি এত কষ্ট করে দরজায় ছিটকেনে লাগালাম কেন? ছিটকেনে লাগাতে আমার কতটা এনার্জি লেগেছে জানিস? তাহলে কোথায় চেঞ্জ করব? এই যে, এই জায়গায় ঠিক আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করবি। দাঁড়া, আমি আগে ঠিকঠাক পজিশনে বসে নেই। কি? আপনার সামনে? চোখ দুটো এমন রসগোল্লার মতো করেছিস কেন? তুই জানিস না আই হেট রসগোল্লা? রসমালাইয়ের মতো করতে পারিস, বিকজ আই লাভ রসমালাই। হৃদের মুখের এক্সপ্রেশন দেখে তিলের মনে হলো সামনে কয়েক কেজি রসমালাই রাখা আছে, আর সে এখনই দু হাত মেখে টপাটপ মুখে পড়বে। হৃদ বলল, কি হলো, শুরু কর। তিল জামাটা হৃদের দিকে নিক্ষেপ করে গলাটা শক্ত করে বলল, আমি পারবো না। কেন পারবি না? এটা তো কষ্টের কাজ না তিল। সামান্য জামা চেঞ্জ করাতে তোর এত আলসেমে? আগে জানলে তো তোকে গরম পানিতে গোসল না করিয়ে ঠান্ডা পানিতে গোসল করাতাম। উফ, বলছি তো পারবো না, আপনি এখান থেকে যান না। হৃদ বিছানা থেকে নেমে এসে তিলের সোজাসুজি দাঁড়িয়ে বলল, এটা তো কষ্টের কাজ না তিল, এত বেশি আলসেমি তোকে মানায় না। এই দেখ, আমি তোকে দেখাচ্ছি। এই যে, এইভাবে জামাটা নিচ থেকে শক্ত করে ধরবি, এক হাত পেছনের পার্ট আর এক হাতে সামনের পার্ট ধরবি, তারপর আস্তে আস্তে উপরে তুলে গলা দিয়ে বের করে ফেলবি। ব্যাস, হয়ে গেল। হৃদ নিজের গেঞ্জিটা পুনরায় আগের মতো করতে করতে তিলকে বলল, আচ্ছা, তুই নিচ থেকে ধরে উপরে তুলে চেঞ্জ করিস, নাকি আগের হাতে থেকে হাত বের করিস? হৃদের প্রশ্নের উত্তর না দিয়ে তিল জামাটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। বাইরে থেকে হৃদের মুচকি হাসিটা তিল দেখতে পেল না। হৃদ মনে মনে বলল, আমি তো এটাই চাই, তুই আমার কথার অবাধ্য হোস। কিছু কিছু ভালোবাসা অবাধ্যতা খুব বেশি গভীর ভালোবাসা জানান দিয়ে যায়। তিল ওয়াশরুম থেকে বের হতেই হৃদ বলল, বাহ, লাল কালারের জামাই তো তোকে বেশ মানিয়েছে। তিলকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো হৃদ, আর কানে কানে ফিস ফিস করে বলল, মনে আছে ছোটবেলায় তোর লাল জামাটা ছেড়ে ফেলেছিলাম বলে তুই কিভাবে ভ্যা ভ্যা করে কাঁদছিলি? কেন কাঁদছিলি বলতো? জামা ছেড়ে ফেলেছিলাম বলে? আজ থেকে তুই কবুল বলার আগ পর্যন্ত শুধু লাল কালারের জামাই পরবি, এটাই তোর শাস্তি। কারণ ওই দিন তোর কান্নার জন্যই তো আমি তোকে শাড়িটা পরাতে পারিনি।
যা ওয়ার্ড্রোব খুলে দেখ। তিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃদ দরজা খুলে বেরিয়ে গেল। তিল ওয়ার্ড্রোবটা খুলে তো অবাক, এখানে তার পুরনো অনেক জামাকে দেখতে পারছে না, শুধু লাল আর লালের খেলা জমে আছে। মনে হচ্ছে পুরো পৃথিবীর সবটা লাল রং এখানে এসে বাসা বেঁধেছে। নতুন জামা দেখেও মনটা খুশিতে নেচে উঠল। পরক্ষণে বিরক্তি নেমে আসে চেহারায়। প্রতিদিন এক কালার জামা পরলে কেমন দেখাবে, বৃষ্টি লাল পোকার মতো। নিশ্চয়ই যাদের জামার প্রয়োজন হয় না। তিলকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, পুরো ক্রেডিটটাই ঘটা করে নিজের আয়ত্ত করে নিচ্ছে রিমা। আর পাশ থেকে সিকান্দারও বারবার শার্টের কলারটা ঠিক করার বাহানায় বারবার বোঝাচ্ছে রিমা যে তার বউ, আর বউয়ের ক্রেডিট মানেই তো তারও ক্রেডিট, তাই না? হৃদকে লাল পাঞ্জাবিতে মনে হচ্ছে যুদ্ধের জয়ী হওয়া কোনো দেশের রাজপুত্র, আর জয়ী হবার সুবাদে সেখানকার রাজা তার কন্যাকে কন্যাদান করছেন। তিলের চোখ যেন আজ হৃদের দিক থেকে সরছেই না। তার লাল কুমারটা এত সুন্দর কেন? তিলের ভাবনার বিচ্ছেদ ঘটায় বড় আব্বু। পাশ থেকে তিলের হাতটা ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে আসে। নিজের বিছানার পাশে বসিয়ে পায়চারি করছেন। তিল এতক্ষণ চুপ থাকলেও এবার বিরক্ত হয়ে বলে উঠল, কি হয়েছে বড় আব্বু, তুমি এরকম ঘামছো কেন? এনিথিং রং? বড় আব্বু আমির আলী সাহেব বললেন, জানি তোর এই বিয়েতে মত নেই, রিদানের অত্যাচারের ভয় পাচ্ছিস তো, কিন্তু তুই কি এটা বুঝতে পারছিস না কি বিয়ে করা মানে ওর সাথে সারা জীবন কাটানো? তাহলে তুই কেন অত্যাচার থেকে বাঁচানোর জন্য এরকম করছিস? তোকে কি বলবো, আমি নিজে বাবা হয়ে ছেলের অন্যায় প্রতিবাদ করতে পারছি না। এত বছর পর ছেলেকে কাছে পেয়ে আমার শক্ত মন নরম হয়ে গেছে, এতটাই নরম হয়ে গেছে যে বড় আব্বু নিজের কথা শেষ না করে পুনরায় পায়চারি করতে করতে বললেন, দিল, তোকে আমি সম্পূর্ণ হেল্প করতে রাজি আছি। তুই কি পালিয়ে যেতে চাস? তাহলে আমি নিজে তোকে। দিল মুচকি হেসে বড় আব্বুর দিকে এগিয়ে গেল, ওনার পায়ে সালাম করে বলল, বড় বউ, আমি তোমাকে আব্বু ডাকার আগে যে বড় বলে সম্বোধন করি না, ওই বড় শব্দটা মুছে ফেলতে চাই। আর সেটা তোমার ছেলেকে বিয়ে করে। আমি কিছু বুঝতেও চাই না, শুধু এটা বুঝি তোমার ছেলের অত্যাচারগুলোকে যেন কখনো মিস না করতে হয়। আর সেই কাজটাই করছি, আর সেটা তোমার ছেলের ভয় নয়, ভালোবেসে। আমির আলী সাহেব খুবই বিস্মিত হলেন। আমার ছেলেটার সাথে কি তাহলে মেয়েটা পাগল হয়ে গেল? তাসলিমা বেগম বারবার চোখের পানি মুছিয়ে ভিজিয়ে ফেলছেন নিজের শাড়ির আঁচল। আজ দুটো ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। কেউ জানুক আর না জানুক সে তো জানতো তিল হৃদের জন্য কত চোখের পানি ফেলেছে। আর হৃদ, সে তো ছোটবেলায় তিলের কপালে সেকেন্ডে সেকেন্ডে কালো টিপ দিত যাতে তিলের দিকে কারোর নজর না পড়ে। টিপটা হালকা হয়ে এলেই সাথে সাথে গাঢ় করে দিত। বলা তো যায় না, হালকা করে থাকা কাজলের টিপ যদি বদ নজরের সাথে লড়াই করতে না পারে। তাসলিমা বেগমের ইচ্ছে হলো আজকেও তিনি তিল আর হৃদের কপালে নজর কাটা দিয়ে দিতে, যাতে তাদের ওপর কেউ নজর লাগাতে না পারে। হৃদ আর তিলের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো খুবই ঘরোয়াভাবে। হঠাৎ করে হৃদের চাওয়াকে পূরণ করতে যেয়ে কয়েকজনকে পেরেছেন, সেই কয়েকজনকেই বাসায় এনে হাজির করেছেন আমির আলী। আমির আলী সাহেব বললেন, হৃদ, বিয়েটা তিলের পরীক্ষার পরে ঠিক করলে হয় না? না, হয় না। পরীক্ষার এখনো 2 মাস বাকি আব্বু। আমি সেভাবে একা একা থাকতে পারবো না। আই নিড তিল ইন মাই বেডরুম। ছেলের এমন লজ্জাহীন কথায় নিজেরই মুখ ঢেকে ফেলার অবস্থা হয়েছে আমির আলী সাহেবের। এভাবে বাবার সামনে কোন ছেলে যে এমনভাবে কথা বলতে পারে সেটা রিদানকে না দেখলে হয়তো জানতেনই না। এই মুহূর্তে এখান থেকে ছেলের লজ্জাহীন কথা শোনার থেকে ভালো বিয়ের কাজে লেগে পড়া। তিল বিছানা গোছানোর সময় সিকান্দার সাহেব এসে হাজির, হাতে একটা হলুদ পাঞ্জাবি। সিকান্দার সাহেব বললেন, তিল আপামনি, আপনি কি আমাকে একটু বীজ দেবেন? আমি খেয়ে মরে যাই। আত্মহত্যা করবেন? কিন্তু খুবই দুঃখের বিষয় দুলাভাই, আমার কাছে কোনো বিষ নেই। বিষ নাই শুনে সিকান্দার সাহেবের মাথায় বাড়ি পড়ল। এমন ভাব নিয়ে তিলের মাত্রই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা বিছানায় ধপ করে বসলেন। ডান হাতটা কপালে ঠেকালো। তিল বলল, কি হয়েছে দুলাভাই, আমাকে কি বলা যাবে? তিলের এই কথাটার জন্যই মনে হয় সিকান্দার সাহেব ওয়েট করছিলেন। চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, হাতের পাঞ্জাবিটা তিলের দিকে বাড়িয়ে বললেন, দেখুন, রিমা বলেছে আমাদের গায়ে হলুদে নাকি তাকে এই পাঞ্জাবি পরতে হবে। তিল পাঞ্জাবিটার দিকে চোখ বুলিয়ে বলল, সুন্দরই তো, আপনাকে বেশ মানাবে দুলাভাই, কিন্তু এটার জন্য আপনাকে বিষ খেতে হবে কেন, সেটাই এখনো বুঝতে পারছি না। সিকান্দার ভালো করে পাঞ্জাবিটা মেলে বুকের দিকটা বাড়িয়ে বলল,
দেখুন, হলুদ পাঞ্জাবিতে কালো কালারের গাঁদা ফুলের ছাপ। আপনি বলুন, গাঁদা ফুল কি কালো কালার হয়? আর তাও কি হলুদ পাঞ্জাবিতে? আপনার গায়ে হলুদে আমার কি কোনো পেস্টিজ থাকবে? তিল পাঞ্জাবিটা ভালো করে দেখলো, সত্যি হলুদ কালার পাঞ্জাবিতে কালো গাধা ফুলের ছাপ রয়েছে। নিচে আবার ক্যাপশন হিসেবে উইশ করা আছে, আমার কালো গাধা। তবে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু সিকান্দার সাহেবের অসহায় কথা আর অসহায় মুখ দেখে বেশ মায়া হলো তিলের। তুমি আবার তিলের কাছে নালিশ করতে চলে এসেছো? দাঁড়াও, শুধু পাঞ্জাবি থেকে কেন, তিলের গায়ে হলুদে তোমাকেও গাঁদা ফুল দিয়ে সাজাবো। তিল বিছানায় শুয়েই শরীরটা মেলে দিল প্রশান্ত শান্তিতে। মনের ভেতর কেন জানি প্রাপ্তি প্রাপ্তি শান্তি অনুভব হচ্ছে। মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আর কিছুদিন পর হৃদ ভাইয়া তার বর হবে। তিল ঘুমের ঘোরে বুঝতে পারল তার মুখের গরম বাতাসের ছোঁয়া লাগছে, কিন্তু সেটা বারবার ছেড়ে ছেড়ে আসে। এমনটা তো কেউ ফু দিলে লাগে। তিল চোখ মেললেই হৃদের মুখটা ভেসে ওঠে, ঠোঁটটা এখনও চোখা করে আছে, যেন এখন চোখটা না মেললেই আবার ফু দিত। আপনি এভাবে ফু দিচ্ছেন কেন? তিলের কথার উত্তর না দিয়েই ওর চোখটা বেঁধে ফেলল হৃদ, তাও ওরই লাল ওড়না দিয়ে তিল বলল, আরে কি করছেন? আমার দম বন্ধ হয়ে আসছে। চোখ বাঁধলে দম বন্ধ হয়? আমাকে তোর গলা চেপে ধরে আছে? বলতে বলতে তিলকে কোলে তুলে নিল হৃদ। পায়ে পায়ে কদম ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। তিল বলল, আমাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি কি আবার কিছু ভুল করেছি? আপনি কি ছাদে উঠছেন? আমাকে ছাদ থেকে ফেলে দেবেন না প্লিজ। রে ভাইয়া, এত উপর থেকে পড়লে আমার তো ভয় লাগবে। এজন্যই তো চোখ বেঁধে নিয়েছে। কতটা উপর থেকে পড়বি তুই দেখতেও পারবি না। তিলের খোলা চুলগুলো তিলের মুখের সামনে এসে ভিড় করেছে। রাগে চোখ মুখ ফুলে আছে। হৃদ তিলকে এমন রূপে প্রথম দেখছে, তবুও তার মধ্যে ঘাবড়ানোর কোনো লক্ষণ নেই। তিলকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে নিজের হাত দিয়ে তিলের মুখ থেকে চুলগুলো সরানোর বাহানায় বলল, তুই দেখি আর বলে শিখিয়েছিস। তিল দেখি আমার নামটা বলতো। হৃদের এমন কথায় তিল নিমিষেই পানি হয়ে গেল। মাত্রই যেন একটা অন্য রাজ্যে সে বিরাজ করছিল। চারপাশটা দেখে নিয়ে নিজেকে হৃদের উপর আবিষ্কার করে, তাও হৃদের পেটের উপর বসে আছে, হাতে শুয়ে হৃদের দিকে তাক করানো। তিলের হাত পা কাঁপছে, খুব খারাপভাবে কাঁপছে। তিল বলল, সরি হৃদ ভাইয়া, আমি আপনার পেটে কিভাবে আসলাম? হৃদের ভয়ঙ্কর রূপটা যাকে এক বিন্দু অবাক করতে পারল না, কিন্তু এই ভয়ঙ্কর পাংশুটের রূপটা হৃদকে বেশ অবাকই করেছে। শুধু অবাক বললে ভুল হবে, তাকে খুবই হতাশ করেছে। হৃদ তিলকে নিজের পেট থেকে সরিয়ে বেশ বিরক্ত নিয়েই বলল, মনে হচ্ছে বিয়েটা ক্যান্সেলই করতে হবে। তিল ফ্যালফ্যাল নয়নে হৃদের দিকে তাকিয়ে আছে। তাতে হৃদের কিছু আসলো না। যেভাবে হুট করে এসেছিল ঠিক সেভাবেই হুট করে বেরিয়ে গেল। খাবার টেবিলে সবাই বসে বসে হৃদের অপেক্ষায় থাকলেও হৃদের আসার কোনো নামগন্ধ নেই। বড় আম্মু তাসমিয়া বেগম বললেন, ছেলেটা যে কি হলো, খাবার প্রতি এত অবহেলা কেন? দিনে দিনে কেমন শুকিয়ে যাচ্ছে। বড় আম্মুকে আশ্বাস দিয়ে তিল ভাতের প্লেট নিয়ে হৃদের রুমের দিকে এগোয়। গুটি গুটি পায়ে এগিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। হৃদ বলল, ওইখানে দাঁড়া। এক পা এগোবেই তো তোর পা কেটে রেখে দেবো। সামান্য কথা বলতে পারিস না, আবার আমার জন্য ভাত নিয়ে এসছিস? আগে হৃদ বলে ডাকবি, তারপর খাবো। এমন কেন করছেন হৃদ ভাইয়া? আমি কি ইচ্ছে করে? তিলের দিকে হৃদ তেড়ে এসে বলল, হ্যাঁ, ইচ্ছে করে এমন করিস, না হলে সবার সাথে সব ঠিক, শুধু আমার কাছে আসলে তোর কণ্ঠরতে আটকে যায় না? তোর কণ্ঠ ছেঁচে ফেলতে ইচ্ছে করছে। যা, আমার সামনে থেকে বেরিয়ে যা। হৃদ ভাইয়া প্লিজ। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। একে তো নামটার অপমান করেছিস, আমার সাথে ভাইও ডাকা হচ্ছে। আমি কোনো বোনকে বিয়ে করবো না। যা, বিয়ে ক্যান্সেল। তিল যেভাবে নিশ্চুপ হয়ে হৃদের রুমে ঢুকেছিল ঠিক সেভাবেই বের হয়ে আসে। কথায় কথায় বিয়ে ক্যান্সেল। তিল বলল, না, আসছি আমার বিয়েওয়ালা। করবো না আমি আপনাকে বিয়ে। দেখি তখন আপনি কিভাবে বিয়ে ক্যান্সেল করেন। চত্বর। তিল ঠাস করে ভাতের প্লেটটা বড় আম্মুর সামনে রাখলো। তোমার ওই ছেলেকে বলে দিবা তিল এত বিয়ের জন্য লাফায় না। আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, যখন হবে তখন যাকে তাকে করে নেব। তোমার ওই বুড়ো ছেলেকে তিল বিয়ে করবে না। এই আমিও বিয়ে ক্যান্সেল করে দিলাম। তিলের দিকে সবাই হা করে তাকিয়ে রইল। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। তিল মনে মনে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। আয়নায় দাঁড়িয়ে তিল বারবার হৃদ হৃদ বলে প্র্যাকটিস করে যাচ্ছে। ঠিকই তো, এত বড় দামড়ি মেয়ে হলাম, অথচ সামান্য রিডটাই বলতে পারছি না। এটা কোনো কথা?
তিল সমানে হৃদ বলে চিল্লিয়ে যাচ্ছে, নিজের ফোনটাতে ভয়েস রেকর্ড করেও বারবার প্লে করে দেখছে যে হৃদই শোনা যাচ্ছে। একটা বারও যে হৃদের জায়গায় হৃদ বলছে না, কিন্তু ওনার সামনে গেলেই কেন এমনটা হয়? তিল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরেই সেই স্বপ্নের রাজ্যে পাড়ি জমিয়েছে। হঠাৎই হৃদের মুখটা ভেসে ওঠে, পুরো শরীরে রক্তমাখা। এটা তো সেই ছোট্ট কালো হৃদ যে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে স্কুলে যেত। সাদা শার্টটাও এমন রক্তে মাখা। চোখ ভর্তি পানি, ছলছল চোখ নিয়ে তিলের দিকে তাকিয়ে আছে। একটা হাত তিলের দিকে বাড়িয়ে দিয়েছে। কেন জানি সেখানে নিজেকে দেখতে পারছে না তিল, তবে স্পষ্ট বুঝতে পারছে হৃদ তিলের দিকেই হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে সেখানে তিল নাই কেন? ঘুমের ঘরেই তিল ছটফট করতে করতে নিজেকে খুঁজতে থাকে। তার হৃদ ভাইয়ের হাতটা ধরার জন্য তো তার নিজের হাতের প্রয়োজন, কিন্তু সে নিজেকে দেখতেই পারছে না। সেখানে সে হাতটা কই পাবে? হৃদের হাতটা আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে। তিলকে ছোঁয়ার যে তীব্র ইচ্ছে ছিল সেটা আস্তে আস্তে অসাড় হয়ে আসছে। হৃদের হাতটা শূন্য থেকে মাটিতে গিয়ে ঠেকেছে। হৃদের চোখগুলো বন্ধ হয়ে আসে। ঠোঁটদ্বয় বিড়বিড় করে বলছে,